হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। প্রত্যেক দিনের মতো আজকেও নিয়ে চলে এসেছি বেশ কিছু কিচেন টিপস, যেগুলো জানা থাকলে আমাদের সংসারের কাজগুলো হয়ে যাবে অনেকটাই সোজা। বেঁচে যাবে সময়, পরিশ্রম আর বেশ কিছুটা মাসিক খরচাও। আজকে সেই রকমই বেশ কিছু জানা অজানা টিপস তোমাদের সাথে শেয়ার করবো, যেগুলো দেখলে আমাদের প্রত্যেক গৃহিণীর কোনো না কোনো ঠিক উপকারে আসে। চলো তাহলে বেশি কথা না বাড়ি আজকের ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, আমাদের প্রত্যেকের ঘরেই এক দুবার কিন্তু প্রতিদিনই ভাত করতে হয়, কিন্তু ভাত করার সময় একটা সমস্যা হয়, ভাতের জলটা কিন্তু মেপে একটু দিতে হয়, না হলে ভাতটা লাস্টের দিকে ফুটতে ফুটতে এমন অবস্থা হয়ে যায় যে জলটা কমে আসে। সেই অবস্থায় কিন্তু অনেক সময় হয় যে হয়তো বা ভাতটা হতে আরো একটু বেশি সময় লাগবে, কিন্তু জলটা একেবারেই কমে গেছে, বা অনেক সময় উতলে জল পড়ে গেলেও কিন্তু এই সমস্যাটা হয়। তখন যদি আমরা কাঁচা ঠান্ডা জল দিই, সেক্ষেত্রে কিন্তু ভাতটা হতে আরো অনেক বেশি সময় লাগবে, জলটা ফুটতে গরম হতে অনেক বেশি সময় লাগবে। তাতে গ্যাস খরচা যেরকম হবে, ভাতটাও কিন্তু একটা প্যাচপ্যাচে আঠালো ভেজা ভেজা হয়ে যাবে। তো এই অবস্থায় যখন আমরা দেখবো লাস্টের দিকে ভাত হতে গিয়ে জলটাও টেনে এসছে, অথচ ভাত হতে বেশ খানিকটা সময় লাগবে, তখন আমরা কি করব? নিয়ে নিয়েছি এখানে ১ চামচ পরিমাণ ঘি। এখানে আমি ঘি ব্যবহার করেছি, তোমরা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারো। খুব সামান্য পরিমাণ একটুখানি ঘি ভাতের সাথে এইভাবে মিশিয়ে দিয়ে গ্যাস কমিয়ে এবার ভাতটাকে হতে দেবো যতক্ষণ পর্যন্ত ভাতটা হবে। তো তারপর গিয়ে দেখা যাবে, যদি আমরা এই ভাতটা অল্প জলেও ফুটিয়ে নিই, সেক্ষেত্রে কিন্তু কোনো রকম মাড়ের জন্য ভাতটা আঠালো হয়ে যাবে না, বা ভাতটা একেবারে কিন্তু সুন্দর ঝরঝরে হবে। তো দেখো, এখানে আমার বেশ কিছুটা সময় আবারও ফুটিয়ে নিলাম, জল কিন্তু একেবারে কমে এসেছে। এরপর ভাতের ফ্যানটা ঝাড়িয়ে নিয়ে তোমাদেরকে সম্পূর্ণ ভাতটা দেখাচ্ছি কি পরিমাণ ভাতের জল কমে গেছিল, যখন একেবারে ভাতটা কিন্তু অনেকটাই হতে বাকি ছিল। সে অবস্থাতে যে ঘি দিয়ে ভাতটা রান্না করলাম, দেখতে পাচ্ছ কত সুন্দর মতো ভাতটা কিন্তু ঝরঝরে হয়েছে। আর ঘি দিয়ে ভাত রান্না করলে কিন্তু যে কোনো কিছুর সাথে খেতেই ভালো লাগবে, এমনকি শুধুও ভাতটা খাওয়া যায়, এমনকি পোলাও বা বিরিয়ানির মতো কিন্তু সুন্দর একটা গন্ধ বেরোয়, সেটা যেরকমই চালের ভাত হোক না কেন ঘি দিয়ে রান্না করলে। তো আশা করছি এই ছোট্ট টিপসটা কাজে দেবে, ভালো লাগলে সবার সাথে শেয়ার করে দিও। চলে গেলাম পরের টিপসে। বন্ধুরা, আমরা যখন মাছ মাংস পরিষ্কার করে ধুই, তখন একটা সমস্যা হয় কি বলতো বন্ধুরা, এই হাতের মধ্যে না একটা আষ্টে গন্ধ থেকে যায়। আর সিঙ্কের মধ্যে যখন আমরা মাছটাকে ধুই, সিঙ্কের চারদিক থেকেও কিন্তু, বা রান্নাঘরে সম্পূর্ণ রান্নাঘরটাতেও কিন্তু একটা আষ্টে গন্ধ থেকে যায়, যেটা কিনা একেবারেই ভালো লাগে না। শুধুমাত্র যে মাছ ধোয়া না, মাছটা ধোয়ার পর আমরা লবণ হলুদ দিয়ে যখন আমরা মাছটাকে মেখে রাখি, তখনও কিন্তু হাতের মধ্যে যে একটা আষ্টে গন্ধ, সেই আষ্টে গন্ধ কোনো রকম ভাবে আমরা হ্যান্ড ওয়াশ বা সাবান দিয়ে ধোয়ার পরেও কিন্তু যেতে চায় না। বেশ অনেকটা সময় পর্যন্ত এই আষ্টে গন্ধটা থাকে। তো এইরকম ভাবে যদি আমাদের হাতে আষ্টা গন্ধ থাকে, সেক্ষেত্রে কিন্তু কেমন একটা ইরিটেশন হয় নিজেদের মধ্যে থেকেই। তো কিভাবে এই হাতের গন্ধটাকে আমরা দূর করব? এর জন্য মাছ ধোয়ার পর ভালো মতো লবণ হলুদ মাখিয়ে হাতটাকে ভালো করে ধুয়ে নিয়ে নিয়েছি খুব সামান্য পরিমাণে একটুখানি কফি। কফি আর জল এইভাবে হাতের মধ্যে দিয়ে যদি আমরা একটু মেখে নিই, সেক্ষেত্রে কিন্তু মাছের যে একটা আষ্টে গন্ধ, সেটা যেরকম চলে যাবে, সাথে কোনো রকম হ্যান্ড ওয়াশ বা সাবান দিয়ে ধোয়ার কিন্তু আর প্রয়োজন পড়বে না। একটু চা পাতা বা একটু কফি পাউডার দিয়ে হাতটাকে পরিষ্কার করে ধুয়ে নিলেই সমস্যার সমাধান। আশা করছি টিপসটা কাজে দেবে। চলে গেলাম পরের টিপসে। বন্ধুরা, ভাত কিন্তু আমরা প্রত্যেক দিনই করি, কিন্তু ভাত করার পর অনেক সময় দেখা যায় বেশ খানিকটা ভাত কিন্তু আমাদের বেঁচে যায়। সেই রকমই বেশ খানিকটা ভাত এখানে আমি নিয়েছি, প্রায় ২ থেকে ৩ চামচ পরিমাণ ভাত নিয়ে নিয়েছি। এরকম বাসি ভাত দিয়ে ভাত যদি আমরা অপচয় না করে এই কাজটা করতে পারি, তাহলে কিন্তু অনেকটা কাজে দেবে। তো এই বাসি ভাতটার সাথে আমি নিয়ে নেবো এখানে একটা এক্সপাইরি ট্যাবলেট। বন্ধুরা, আমাদের বাড়িতে কিন্তু অনেক মেডিসিন এমার্জেন্সি পারপাস আনা থাকে। সেটা যদি আমরা প্রয়োজনের সময় ব্যবহার না করি, সেক্ষেত্রে কিন্তু এক্সপায়ারি ডেট হয়ে যায়। তো এই এক্সপায়ারি ডেট মেডিসিনগুলো আমরা ফেলে দিই। ফেলে না দিয়ে এই ছোট, ছোট কাজগুলোতে কিন্তু আমরা করে নিতে পারি। তো এখানে একটা ভারী কিছুর সাহায্যে ১ম এ মেডিসিনটাকে এরকম গুঁড়ো করে নিয়েছি। তবে তোমরা চেষ্টা করবে কোনো রকম ক্যাপসুল জাতীয় মেডিসিন এখানে ব্যবহার না করার। এরকম ট্যাবলেট জাতীয় মেডিসিন নিয়ে একটা ভারী কিছুর সাহায্যে এরকম আঘাত করে একটু ভেঙে গুঁড়ো করে নেবে। এরপর আমি ভাতের সাথে এই ওষুধটাকে মিশিয়ে নেওয়ার আগে নিয়ে নিয়েছি এখানে ১ চামচ পরিমাণ যেকোনো ধরনের রিচ রান্নার যে একটু গ্রেভিটা হয়, সেটা যেরকম মাছ বা মাংস বা কোনো স্পাইসি কোনো তরকারির যে একটা গ্রেভি হয়, সেই গ্রেভি এখানে খুব সামান্য পরিমাণ নিয়ে নিলাম। এবার সমস্ত কিছুকে একসাথে ভালো মতো মেখে এরকম ছোট, ছোট বল তৈরি করে নেব। তো বন্ধুরা, তোমরা হয়তো ভাবছো এটা দিয়ে কি হয়? বন্ধুরা, আমাদের প্রত্যেকের বাড়িতে কম বেশি আরশোলা, ইঁদুর এগুলো কিন্তু দেখাই যায়। বিশেষ করে রান্নাঘরে কিন্তু এদের উৎপাতটা বেশি হয়। আর আমরা কিন্তু রান্নাঘরে যেহেতু খাবার রিলেটেড সমস্ত কিছু থাকে, তাই কিন্তু কোনো রকম কেমিক্যাল জাত কোনো কিছু স্প্রে করতে পারি না। তো কোনো কিছু কেমিক্যাল জাত কিছু স্প্রে না করে যদি এইরকম ভাবে আমরা বল বানিয়ে এদেরকে মারার চেষ্টা করি, সেক্ষেত্রে কিন্তু জিনিসটা অনেক বেশি ভালো হবে। তো এর জন্য কি করতে হবে, এখানে একটা ছোট কাগজের টুকরো বা এরকম প্লাস্টিকের টুকরোর মধ্যে এই খাবারের বলগুলোকে এরকম ভাবে দিয়ে রান্নাঘরের আনাচে কানাচে, গ্যাসের ওপর, গ্যাসের পিছন দিকে বা ডাস্টবিন এরিয়াতে, যে কোনো জায়গায় ঘরের মধ্যে যেখানে ইঁদুর, আরশোলা, পোকামাকড়ের উপদ্রব
উপদ্রব বেশি সেই রকম জায়গায় যদি এগুলোকে রেখে দিই, সেক্ষেত্রে কিন্তু এই খাবারটা খেতে এসে ইঁদুর কিন্তু যদি খেয়েও নেয় সেক্ষেত্রে বাড়ির বাইরে বেরিয়ে যাবে। আর এর যে একটা গন্ধ, সেই গন্ধে কিন্তু ইঁদুররা বাড়ির কাছে পিঠে আর আসবে না। তো এইভাবে যদি ঘরোয়া উপায়ে আমরা যেকোনো ধরনের পোকামাকড়, ইঁদুর, আরশোলা এগুলোকে বিদায় করতে পারি তাহলে অনেকটাই ভালো হবে। টিপসটা ভালো লাগলে সবার সাথে শেয়ার করে দিও। চলে গেলাম পরের টিপসে। বন্ধুরা, আমরা ধনেপাতা কিন্তু কম বেশি খেয়ে থাকি। সমস্ত রান্নায় স্বাদ বাড়ানোর জন্য ধনেপাতাটা ব্যবহার করি ঠিকই, কিন্তু ধনেপাতাটাকে এই নিচের দিকের যে গোড়ার অংশটা সেটাকে কেটে এরকম ভাবে আমরা কি করি, একটা এয়ারটাইট পলিথিনের মধ্যে ভরে এভাবে রেখে দিই। কিন্তু এভাবে রাখলেও দেখা যায় দীর্ঘদিন হয়ে গেলে কিন্তু ভালো থাকে না, পচে যায়। কেননা এই পাতার মধ্যে একটা জলীয় ভাব থাকে। এই জলীয় ভাবটাই কিন্তু সমস্ত ধনেপাতাগুলো বা এই ধরনের নানান রকম শাকসবজিগুলোকে পচিয়ে দেওয়ার কাজে অনেক বেশি সাহায্য করবে। তো এখানেও দেখতে পাচ্ছ বেশ খানিকটা ধনেপাতা কিন্তু আমি একদিন আগে কিনে রেখেছি, আর অনেকটা কিন্তু কালো কালো হয়ে জল জল ভাব হয়ে নষ্ট হয়ে যেতে শুরু করেছে। তো কিভাবে এরকম ধনেপাতা বা কোনো শাক আমরা স্টোর করে রাখবো, তার জন্য এখানে নিয়ে নিয়েছি একটা এয়ারটাইট কন্টেনার। কন্টেনারের নিচে এরকম ভাবে আমি একটা টিস্যু পেপার বিছিয়ে দিলাম। তোমরা চাইলে খবরের কাগজ বা যে কোনো ধরনের পেপার এখানে রাখতে পারো। তো এরপর কি করব, ওপর দিয়েও আবার একটা টিস্যু পেপার এইভাবে র‍্যাপিং করে দেবো যাতে কোনো রকম ভাবে এয়ার না পাস হয়। তো এইভাবে তোমরা সুন্দর করে কাগজ দিয়ে মুড়িয়ে তারপর ঢাকনাটাকে টাইট করে বন্ধ করে দিয়ে যদি ফ্রিজের মধ্যে স্টোর করে রাখতে পারো, সেক্ষেত্রে কিন্তু অক্সিজেনে ৬ মাস পর্যন্ত ধনেপাতা সংরক্ষণ করা যায়। আশা করছি টিপসটা কাজে দেবে। ভালো লাগলে লাইক শেয়ার করে দিও সবার সাথে যাতে প্রত্যেকেরই কোনো না কোনো উপকারে আসে। চলে গেলাম পরের টিপসে। বন্ধুরা, আমাদের রান্নাঘরে যে ডাস্টার গুলো রয়েছে সেগুলো কিন্তু আমাদের প্রতিনিয়তই কম বেশি কাচতে হয়। না কাচলে কিন্তু এটা দিয়ে আমরা যখন কিচেন কাউন্টার মুছি বা রান্নার পর গ্যাসগুলো মুছি বা হাত মুছি রান্না করার সময়, তখন কিন্তু এগুলোর মধ্যে একটা আঠালো ভাব তৈরি হয়। তো এগুলোকে প্রত্যেকদিন না হলেও ২ দিন ৩ দিন বাদে বাদে যদি ভালো মতো ডিপ ক্লিন না করা যায়, একটা তেলচিটে ভাব হয়ে যায়, যেটা কিনা অনেক বেশি মানে সময় লাগে, পরিশ্রম হয় এটাকে ছাড়াতে গেলে। তাই আমরা ২-৩ দিন বাদে যদি পরিষ্কার করি সেক্ষেত্রে কিন্তু অনেকটা সুন্দর মতো পরিষ্কার হবে। তার জন্য এখানে আমি কি ব্যবহার করব, নিয়ে নিয়েছি প্রেসার কুকার। বন্ধুরা, যখন আমরা এগুলোকে একটু ভালো মতো পরিষ্কার করি সেক্ষেত্রে কিন্তু একটু গরম জল প্রয়োজন হয়। গরম জলে একটু ফুটিয়ে নিলে কিন্তু এর আঠালো বা তেলচিটে ভাবটা অনেক তাড়াতাড়ি ছেড়ে যায়। গরম জল আলাদা করে করতে গেলে দেখা যায় অনেকটা বেশি গ্যাস খরচা হয়। তাই জন্য এখানে আমি প্রেসার কুকারের মধ্যে খুব সামান্য পরিমাণে একটুখানি জল দিয়ে লিকুইড ডিটারজেন্ট দিয়ে সমস্ত ডাস্টার গুলোকে এইভাবে ভিজিয়ে একটা সিটি পড়া পর্যন্ত অপেক্ষা করব। বন্ধুরা, তোমরা হয়তো বলবে অন্য কোনো পাত্রতে করলেও কিন্তু হতো। হ্যাঁ বন্ধুরা, অন্য কোনো পাত্রতে করলে হতো, কিন্তু প্রেসার কুকারে বাষ্পটা যেহেতু বেরোতে পারে না, তাই কিন্তু অনেক তাড়াতাড়ি গরম হয়ে যায় ভেতরের জলটা। তার ফলে কি হয়, গ্যাস খরচা কম হবে আর অনেক তাড়াতাড়ি কিন্তু আমাদের এই ডাস্টার গুলো কাঁচা হয়ে যাবে। শুধুমাত্র ডাস্টার না, এইভাবে কিন্তু আমরা প্রচুর পরিমাণে নোংরা জামাকাপড় যেগুলোকে একটু গরম জলে ভিজাই বা গামছা, টাওয়াল, এগুলো যেগুলো আমাদের একটু গরম জলে ভিজিয়ে কাচতে হয়, সেই সমস্ত জামাকাপড়গুলো যদি প্রেসারের মধ্যে একটুখানি একটা সিটি দিয়ে নিই ডিটারজেন্ট দিয়ে, তাহলে কিন্তু অনেক তাড়াতাড়ি হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা কি পরিমাণ কিন্তু ময়লা বেরিয়েছে একটা সিটি দেওয়ার পর। এভাবে থুপে থুপে যদি এগুলোকে একটু কেচে নেওয়া যায়, সেক্ষেত্রে যেরকম এর আঠালো ভাবটা অনেক তাড়াতাড়ি ছেড়ে যাবে, আমাদের পরিশ্রমও কম হবে। আর একটুখানি গরম জল যেটা করতে আমাদের অনেক বেশি গ্যাস খরচা হতো, সেটা কিন্তু প্রেসারে করে করলে আমাদের গ্যাস খরচাটাও কম হবে আর সময়টাও অনেক বেশি কম লাগবে। তো আশা করছি এই টিপসটাও কাজে দেবে। চলে গেলাম পরের টিপসে। বন্ধুরা, ফ্রিজ কিন্তু আমরা প্রত্যেকেই ব্যবহার করে থাকি, কিন্তু ফ্রিজ ব্যবহারের সময় একটা জিনিস কি কখনো লক্ষ্য করেছো যে দরজাটা ঠিকঠাক মতো বন্ধ হচ্ছে না, কিংবা ফ্রিজে ভেতরটা ঠান্ডা হচ্ছে না, তুলনায় অনেক কম ঠান্ডা হচ্ছে, তার ফলে ভেতরের খাবার নষ্ট হয়ে যাচ্ছে, এরকম কিন্তু সমস্যা হতেই থাকে। তো এই সমস্যাটা হলে আমরা কোনো রকম মেকানিক না ডেকে ঘরোয়া পদ্ধতিতেই কিন্তু এটা সারিয়ে নেওয়ার চেষ্টা করতে পারি প্রথমত। তো কি সেই ঘরোয়া পদ্ধতি আর কিভাবে এটাকে ঠিকঠাক করে নিতে পারবো, এই কারণটার জন্য কিন্তু অনেক সময় ফ্রিজ ঠান্ডা হয় না আর দরজা ঠিকঠাক মতো টাইট ভাবে আটকায় না। বন্ধুরা দেখো, এই যে দরজার মধ্যে যে গ্যাসকেটটা রয়েছে না, এর মধ্যে কিন্তু অনেক ছিদ্র রয়েছে বা অনেক পার্ট ভাগ করা রয়েছে। তো এই ভাগগুলোর মধ্যে যদি প্রচুর পরিমাণে ময়লা ঢুকে যায়, তাহলে কিন্তু দরজা ঠিকঠাক মতো বন্ধ হবে না আর ইলেকট্রিক বিল বেশি উঠবে, ঠান্ডাও কিন্তু ঠিকঠাক মতো হবে না। তার জন্য এখানে আমি একটা চিরুনি নিয়ে নিয়েছি। চিরুনির মধ্যে নিয়ে নিয়েছি এক টুকরো ছোট কাপড়, আর কাপড়টাকে একটুখানি হালকা জল দিয়ে ভিজিয়ে নিয়েছি। এরপর চিরুনির সামনের দিকে দাঁতের অংশটায় এইভাবে কাপড়টাকে পেঁচিয়ে একটা রাবার ব্যান্ড দিয়ে টাইট করে আটকে নেবো, যাতে কোনো রকম ভাবে খুলে না যায়। তো চিরুনির পরিবর্তে তোমরা অন্য কোনো এই ধরনের মানে ছোট কোনো জিনিসের মধ্যেও কাপড়টা বেঁধে নিতে পারো। এরপর বন্ধুরা দেখো, এই চিরুনিটার সাহায্যে, কেন চিরুনিটা নিয়েছি, চিরুনিটা কিন্তু এই জায়গাটার মধ্যে ভালো মতো প্রবেশ করবে, যার ফলে সুন্দর মতো কিন্তু এর ভেতর থেকে ময়লা আমরা এই কাপড়ের মধ্যে বের করে আনতে পারবো। কেননা জায়গাটা এতটা ছোট, আমরা কিন্তু হাত ঢুকিয়ে পরিষ্কার করতে পারবো না। আর কাপড়টা দেখলে তোমরা ভালো মতোই বুঝতে পারছো যে এই রাবারগুলোর মধ্যে কত পরিমাণ ময়লা ছিল, আর যেই কারণেই কিন্তু দরজাটা ঠিকঠাক মতো টাইট করে আটকাতো না, আর তার ফলে ভেতরের হাওয়া বাইরে বেরিয়ে আসতো, ভেতরটা ঠান্ডা হতে লেট হতো, আর দরজাটাও কিন্তু
ফাঁক হয়ে থাকতো। ইলেকট্রিসিটির কিন্তু অনেকটা ঘাটতি হতো। আর এইরকম ভাবে যদি আমরা ঘরেই ১ম এ একবার পরিষ্কার করে নিয়ে চেক করে নিই যে জিনিসটা ঠিক হয়ে যায় তাহলে কিন্তু আর মিস্ত্রি ডাকার দরকার পড়বে না। তো এইভাবে কিন্তু আমরা ঘরোয়াভাবে জিনিসগুলো ঠিক করে নিতে পারি। আশা করছি এই টিপসগুলো তোমাদের একটাই কাজে দেবে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবে। ভিডিওটা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওর সঙ্গে। ধন্যবাদ।